आज আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিকের 2016 সালে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনটা ছিল এমএস এক্সেল থেকে নর্মালি 4 নম্বর দাগের থাকে তার ব্রড কোশ্চেন মানে 7 নম্বরের যে কোশ্চেনটা সেটা আজকে আমরা আলোচনা করব। দেখো কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এমএস এক্সেলে রিলেটিভ সেল রেফারেন্স ও অ্যাবসলিউট সেল রেফারেন্স বলতে কি বোঝো, উদাহরণ দাও। কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, উদাহরণ দাও। আর অথবা একটা থাকে এর সাথে। তো আমরা প্রথমে এই কোশ্চেনটা দেখে নিই, তারপরে অথবাটা দেখব। দেখো এটা প্র্যাকটিক্যালি আমরা করে দেখি। দেখো আমি অলরেডি একটা এক্সেল খুলে রেখেছি, এক্সেল শিট একটা খোলা রয়েছে। এখানে ভ্যালুগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি, কিছু ভ্যালু 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছ। আর এখানে 10 10 10 করে দিয়ে রেখেছি। আমি অ্যাকচুয়ালি করতে যাচ্ছি যে 10-এর মানে 10-এর টেবিলটা, ঠিক আছে। তো এর জন্য আমরা এখানে কি ফর্মুলা লিখবো বলো তো। এখানে দেখো ভালো করে ফর্মুলা লেখার জন্য আমরা প্রথমে কি করতে হয়, ফর্মুলা বারে যে ফর্মুলা বার এফএক্স দেখতে পাচ্ছ, এফএক্স ইকুয়াল টু এই সেলটা, এই সেলের অ্যাড্রেস কত A2, উপরের দিকে দেখো কলাম এ, লেফট সাইডে দেখো রো 2, তাহলে A2 এটা ক্লিক করলে A2 চলে আসবে। দেখো A2 এসে গেছে। মাল্টিপ্লাই এখানে স্টার দিতে হয়, মাল্টিপ্লাই অফ এটা কত হবে B2, ক্লিক করো B2 দিয়ে এন্টার দাও, দেখো এসে গেছে। সিমিলারলি এইটা কত হবে তার পরেরটার জন্য এখানেও লেখো ফর্মুলা ইকুয়াল টু এইটা কত হবে A3 মাল্টিপ্লাই অফ B3 এন্টার, ঠিক আছে 20 দেখতে পাচ্ছ, একটু বড় করে দিই। ওকে, তো এরকম করে পরপর হবে। আচ্ছা দেখো এমএস এক্সেলের একটা ফিচার্স আছে, তুমি যদি এটাকে কপি করো অটো কপি, জাস্ট এটাকে ড্র্যাগ করো, করলাম অটোমেটিক্যালি সব চলে এলো। দেখো এর করসপন্ডিং যে অ্যাড্রেসগুলো নিজের থেকেই চেঞ্জ হয়েছে। দেখো এটার জন্য এটা কত হবে A5 আর এটা B5, তাহলে দেখো A5 মাল্টিপ্লাই অফ B5, ঠিক আছে দেখতে পাচ্ছ। তো এইটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। ও সেল রেফারেন্সটা রিলেট করে করে যাবে, যেটা যত হওয়া দরকার সেটা করসপন্ডিং করে দেবে, ঠিক আছে বুঝতে পেরেছো তো। ওকে, এইবার দেখো আমি অন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো আমি চাচ্ছি যে এখানে 1 2 3 পরপর থাকবে 10 পর্যন্ত। ওকে, আমি চাচ্ছি এখানে হবে 10-এর ঘরের নামটা 10-এর টেবিল, এখানে হবে 11-এর টেবিল, এখানে হবে 12-এর টেবিল, এরকম করে আমি চাচ্ছি পরপর, ঠিক আছে। আমি একটু এটাকে বড় করি যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তো এইটাকে আমি কিভাবে করব, আমি তাহলে এই ঘরটাই এখানে কি হবে 10 × 1, এইটাতে কি হবে 10 × 2, বুঝতে পারছো তো। এদিকে 10-এর ঘরের টেবিল, এটা 11 ঘরের টেবিল, এটা 12 ঘরের টেবিল, এরকম করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করব, এখানে ইকুয়াল টু লিখলাম, ইকুয়াল টু লিখে এইটা মাল্টিপ্লাই অফ এইটা, ওকে এন্টার। আবার এইটাকে যদি আমি কপি করি মানে ড্র্যাগ করি, দেখো দেখো কি হলো, ও ফর্মুলাটাই নিজের মতো করে রিলেটিভ সেল রেফারেন্স করেছে, কিন্তু এটা রিলেটিভ সেল রেফারেন্স হবে না। এখানের জন্য কি হবে দেখো, দেখো এখানের জন্য হওয়া উচিত ছিল A3 মানে এইটা মাল্টিপ্লাই অফ যথারীতি এইটাই হবে, কিন্তু ও কি করেছে, ও করেছে এইটা দেখো A3 এইটা, আচ্ছা সরি এইটা দেখো A4 মাল্টিপ্লাই অফ এটা B1 হওয়া উচিত ছিল, কিন্তু কি করেছে B3, ও নিজের থেকে সেলের রেফারেন্সটা ও রিলেটিভ করে গেছে, কিন্তু এটা করলে তো হবে না। এখানে কি করতে হবে, সবসময় এই সেলটাকে ফিক্সড রাখতে হবে, তাই তো, এটাকে ফিক্সড রাখতে হবে। সেই ফিক্সডটা কিভাবে রাখবো দেখো আমি করে দেখাচ্ছি। এইটা হচ্ছে B1, তো B1 সেলটাকে আপনি যদি ফিক্সড রাখতে হয়
তার আগে বি এর আগেও ডলার দিতে হবে আর ওয়ানের আগেও ডলার দিতে হবে, তাহলে বিটাও ফিক্স থাকবে আর ওয়ানটাও ফিক্স থাকবে, দিয়ে এন্টার দাও। এইবার তুমি এটাকে কপি করো, ড্র্যাগ করো, এবার দেখো ঠিক আছে, ঠিক আছে না? তো কি করে হলো না, লেফট সাইডটা চেঞ্জ হচ্ছে, দেখো এটার জন্য A5 লেফট সাইডটা মাল্টিপ্লাই অফ রাইট সাইডটা কিন্তু ফিক্সড আছে, তাই না? রাইট সাইডে এটা B1 মানে $B $1 মানে B1 এটা ফিক্সড রয়েছে। তো এইটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স, মানে এই পোর্শনটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। ঠিক আছে, তাহলে যেটা চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। এইবার আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা আমি অলরেডি করে রেখেছি, তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো, রিলেটিভ সেল রেফারেন্স এমএস এক্সেলের কোনো ফর্মুলা অন্য সেলে কপি করার সময় যখন ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসগুলি নিজের থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, তখন সেই সেল অ্যাড্রেসগুলিকে আপেক্ষিক সেল রেফারেন্স বা রিলেটিভ সেল রেফারেন্স বলে। তার মানে বুঝতে পারছো যে B2 মাল্টিপ্লাই অফ 10 এটাকে যদি আমি কপি করে পরেরটাই নিয়ে যাই, তখন কি হবে, পরেরটা মানে B3-তে অটোমেটিক্যালি B3 হয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমরা অলরেডি দেখলে প্রথমের এইটা, এই যেটা ওই 10-এর টেবিলটা প্রথমে দেখলে একটা সেলে, এইটা। ওকে, আচ্ছা এইবার অ্যাবসলিউট সেল রেফারেন্সটা কি হলো? অ্যাবসলিউট সেল রেফারেন্সটা কি হবে না, কোনো ফর্মুলা অন্য সেলে কপি করার সময় যদি ফর্মুলায় ব্যবহৃত সেই সেল অ্যাড্রেসটি অপরিবর্তিত থাকে, তখন সেই সেল অ্যাড্রেসকে নির্দিষ্ট সেল রেফারেন্স বা অ্যাবসলিউট সেল রেফারেন্স বলে। দেখো, এই দেখো, আগে ডলার দিতে হয়, ডলার দিলে কি হবে, সেটা চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পেরেছো, তোমরা একবার পড়ে নিও, বুঝতে পারবে। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং, এর পরের কোশ্চেনটা কী ছিল? কন্ডিশনাল ফরম্যাটিং। দেখো, এর আগের দিনে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কথা বলা আছে, সেটা একবার দেখে নিও। আমি আজও আরেকবার কন্ডিশনাল ফরম্যাটিং দেখে দিয়েছি। দেখো, আমি অলরেডি কি করে রেখেছি, আমি কিছু ডেটা এন্টার করে রেখেছি, দেখতে পাচ্ছ? এই ডেটাগুলোর মধ্যে সাপোজ 500-র বেশি যে সেলে আছে, 500 বেশি মানে 501 থেকে, সেই ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করতে চাই। যেমন ধরো, তার কালারটা আমি করতে চাই গ্রিন, সেটা কি করে করব? হোমে ক্লিক করলাম, হোম রিবন, স্টাইল কমেন্টসের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং বাটনে ক্লিক করলাম। দেখো, হাইলাইট সেলস রুলসের মধ্যে গ্রেটার দ্যানে ক্লিক করলাম, দিয়ে এখানে কি করলাম, ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দ্যান, এখানে আমি 500 দিলাম, তার মানে 500 থেকে বড়। ওকে, আচ্ছা, এর আমি কি কি চেঞ্জ করতে পারি? অনেক কিছু চেঞ্জ করতে পারি। যেমন ধরো, আমি প্রথমে করছি কি, ওর কালারটা চেঞ্জ করছি, কালারটাকে আমি করলাম গ্রিন। আচ্ছা, এটা আমি বোল্ড করলাম, চাইলে বর্ডারও দিতে পারি, আমি একটা বর্ডারও দিলাম, বর্ডার দিয়ে ওকে করলাম, এখানে ওকে করলাম। দেখো, এইদিকে দেখো, যেগুলো 500-র বেশি ভ্যালু আছে সেগুলোর গ্রিন কালার হলো, বর্ডার হলো, বোল্ড হলো। তো এইটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, একটা কন্ডিশনের উপরে বেস করে ফরম্যাটটা চেঞ্জ হবে। ওকে, এইবার অ্যান্সারটা একটু দেখে নাও। পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে কোনো সেলের ফরম্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হলে তাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলে। ঠিক আছে, আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কী কী চেঞ্জ করা যায়? ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফিল, প্যাটার্ন, এগুলো সেল করা যায়। আমি যেটা করে দেখালাম যে 500-র বেশি ভ্যালু হলে তার কালার চেঞ্জ হবে, যেটা করলাম। তো তোমরা এটা পড়ে নিও, বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি অথবাটা। দেখো, অথবাতে কি বলা রয়েছে যে A5 সেলে কিছু মার্কস দেওয়া রয়েছে। ওকে, সেই মার্কসগুলো যদি 80 থেকে 100 হয় তাহলে ই হবে। আচ্ছা, 69 থেকে 79 হলে A+ হবে, মানে এটা গ্রেড হবে। ঠিক আছে, তো এইটা আমাকে একটা
ফর্মুলা লিখতে হবে। ওকে, তো সেটা আমি করে দেখাচ্ছি। দেখো দেখো আমি অলরেডি ঠিক আছে, আমি এটা অলরেডি এইটা এর করসপন্ডিং আমি এটা করে দেখাচ্ছি, তারপর বুঝিয়ে বলছি তোমাদের। প্রথমে দেখে নাও যে A5 তো আমি একটা নিলাম, A5 মানে হচ্ছে A5, এখানে আমি দিলাম সাপোজ 80। আচ্ছা, এর করসপন্ডিং গ্রেডটা আমি এই সেলে করতে চাই, তো এখানে আমি ফর্মুলাটা লিখলাম fx ইকুয়াল টু ওইটা দিয়ে এন্টার দিলাম। দেখো এটা হলো ই, ঠিক আছে, এইটা ই হলো। ওকে, আচ্ছা এখানে যদি আমি সাপোজ 60 দিলাম তাহলে কত হবে A প্লাস, মানে অ্যাকর্ডিং টু এই ফর্মুলা 60 হলে A প্লাস। দেখো এইটা হচ্ছে 69 থেকে 70, তাহলে 69 থেকে 70, তাহলে 69 থেকে 70 হলে এখানে হচ্ছে এ, গ্রেড এ। ওকে, 60টা কোথায় লাই করছে? এই দুটোর মধ্যে লাই করছে, তাহলে এ। আচ্ছা এইবার এখানটা একটা দেখি, সাপোজ 70 যদি দিই 70, তাহলে কি হবে? এ প্লাস। 70 মানে এটার মধ্যে লাই করছে, ঠিক আছে, তার মানে এই সূত্রটা আমি লিখে রেখেছি। এবার এইটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এটা কিভাবে হলো, এটা খুব ইম্পর্টেন্ট। এইটার উপরে বেস করে প্রত্যেকবারই কোশ্চেনটা এই টাইপের একটা কোশ্চেন থাকে, তো তোমাদের ফর্মুলা নিজেদের লেখার একটা ক্ষমতা রাখতে হবে। হ্যাঁ, দেখো এইটা আমি তোমাদের একটু বোঝাচ্ছি এইটা কি। আচ্ছা আমি ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে সাপোজ এখানে আমি লিখলাম যে হয়তো 70। ওকে, এখানে আমি একটা ফর্মুলা লিখছি যে ইকুয়াল টু ইফ এই সেলটা কত, এই সেলটা হচ্ছে D6 গ্রেটার দেন 70। যদি D6 মানে এইটা 70 বেশি হয় তাহলে কমা দিয়ে প্রথমে লিখলাম এইটা হবে এ, আর যদি না হয় তাহলে এইটা হবে বি। এই কথাটা মানেটা কি? যদি D6 70-এর থেকে বেশি হয় তাহলে এ হবে, না হলে বি হবে। এই প্রথমেরটা এ মানে কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে প্রথমের যেটা রয়েছে সামনেই যেটা লেখা রয়েছে এ, আর যদি না স্যাটিসফাই করে তাহলে বি। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে 70 আছে, 70-এর থেকে বড় বলেছি, তাহলে সেটা এ হচ্ছে না, বি হবে। এবার এন্টার দাও, দেখো বি হলো, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি সাপোজ 60 দিলাম তাহলে কি হবে? তাহলে হচ্ছে বি। আচ্ছা এবারে আমি এটাতে 80 দিলাম তাহলে কত হবে? এ। মানে ব্যাপারটা বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে 70-এর বেশি হলে এ হবে, নাহলে বি হবে। ওকে, আচ্ছা এখানে এই যে বি আছে, এখানে তো আমি ডাইরেক্ট বি না লিখে এখানে আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, ইফ D6 গ্রেটার দেন 60। যদি এটা হয় তাহলে এখানে আমি লিখলাম তাহলে বি হবে, তার মানে কি 60-এর বেশি হলে বি হবে, আর না হলে সি হবে। ওকে, দিয়ে এই ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। দেখো এখানে দুটো ব্র্যাকেট চলে এলো, একটা প্রথমটা ক্লোজ করছে, একটা দ্বিতীয়টা ক্লোজ করছে। এইবার আমি এন্টার দিলাম,
সাপোজ এইটাকে যদি আমি 66 করি তাহলে কত হবে? তাহলে বি হচ্ছে। কেন? এখানে সূত্রে বলা হচ্ছে যে 66-এর বেশি হলে আর 70-র মধ্যে, মানে 60-র বেশি আর 70 পর্যন্ত, তাহলে কি হবে? বি হবে। দেখতে পাচ্ছ? ভালো করে বোঝো। 70-র বেশি হলে এ হবে, আর 70-র কম হলে, 70-র কমের মধ্যে আবার দুটো ভাগ করেছি। যদি 60-র বেশি হয়, 60 বেশি হয় তাহলে বি হবে, আর 60 বা তার থেকে কম হলে সি হবে। তাহলে আমি 60 বা 60-র কম করছি একটা, যেমন 50 করলাম, তাহলে সি হচ্ছে। দেখো সি হয়েছে। এবার এই সি এর জায়গায় আমি আবার একটা ইফ লিখতে পারি। তো সেইভাবেই এবার এটাকে ভালো করে বোঝাতে দেখো, 79-এর বেশি হলে A5 সেলে, 79-এর বেশি হলে ই হবে। ওকে, আচ্ছা 69-এর বেশি হলে, 69-এর বেশি হলে এ প্লাস হবে। দেখো অবভিয়াসলি 69-এর বেশি কিন্তু 79 পর্যন্ত, কারণ 79-এর বেশি মানে 80 হয়ে গেলে সেটা তো ই হয়ে যাচ্ছে। তো 69-এর বেশি আর 79 পর্যন্ত হলে এ প্লাস হবে। এবার এখানে দেখো 49-এর বেশি, 49-এর বেশি 69 পর্যন্ত এ হবে। বুঝতে পারছো? এরকম করে পুরোটা লিখেছে যেরকম আমাদের কোশ্চেনে চেয়েছে। আশা করি তোমরা এটা মন দিয়ে একবার দেখবে, এবং এই সেলটা আমি, এই সিটটা আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিসও করবে, আশা করি বুঝতে পারবে। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো, যে ম্যাক্স ফাংশনটা কেমন হয়? কোশ্চেনটা একবার পড়ো। ম্যাক্স ফাংশনের সিনট্যাক্সটা লেখো। ম্যাক্স ফাংশন কি করে? ম্যাক্স ফাংশন যেটা করে সেটা হচ্ছে যে অনেকগুলো নাম্বারের মধ্যে যেটা সবথেকে বড় সেই নাম্বারটাকে দেখায়। ওকে, আমি এখানে দেখো একটা কিছু নাম্বার আমি এখানে লিখে রেখেছি, যেমন ধরো এই নাম্বারগুলো লিখে রেখেছি। ওকে, এই নাম্বারগুলো আমি অলরেডি লিখেছি। এর মধ্যে সবথেকে বড় নাম্বার কোনটা সেটা ম্যাক্স ফাংশন দিয়ে দেখানো যায়। আমি এখানে ক্লিক করলাম, ইকুয়াল টু ম্যাক্স দিয়ে এই রেঞ্জটা পুরোটা দিয়ে দিলাম, এই রেঞ্জটা দিয়ে এন্টার দিলাম। দেখো এখানে কি রেজাল্ট এলো না 45। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কোনটা? 45। তো এইটা হচ্ছে ম্যাক্স ফাংশন। আচ্ছা এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, যেমন ধরো D2 মানে এইটা প্রথমটা, কমা D3, কমা D4, কমা D5, কমা D6, কমা D7, কমা D8, কমা D9, কমা D10, এইভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, তবে দেখো সে একই রেজাল্ট এসেছে। ওকে, তাহলে কমা দিয়ে দিয়েও লিখতে পারি। যেখানে টানা পরপর থাকবে সেলগুলো সেখানে কোলন দিয়ে টানা লিখে দিয়েই ভালো, আর যদি হ্যাপাজার্ডলি থাকে তখন কমা দিয়ে দিয়ে লেখাই ভালো। ওকে, তো তাহলে এইবার দেখো অ্যান্সারটা একবার পড়ে নাও, যে ম্যাক্স ফাংশনের সিনট্যাক্সটি লেখো। এর অ্যান্সারটা হচ্ছে যে এটা ম্যাক্স ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ম্যাক্স ব্র্যাকেটে নাম্বার 1, কমা নাম্বার 2, মানে যে নাম্বার, এখানে কি কি নাম্বারগুলো দিয়েছি, এখানে এই নাম্বার মানে ওই সেলগুলো, বেসিক্যালি নাম্বার মানে সেলগুলো, সেলের অ্যাড্রেসগুলো কমা দিয়ে দিয়ে, বা তুমি চাইলে নাম্বারও দিয়ে দিতে পারো। যেমন ধরো এখানে যদি আমি একটা নাম্বার দিয়ে করতে চাই, ম্যাক্সের মধ্যে 5, 8, 9, 10, -10, এটা যদি করি দিয়ে এন্টার দিই, এখানে যেটা বড় হবে সেটাই দেখাবে। ওকে, আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো, যে উপযুক্ত ফর্মুলা ব্যবহার করে ওয়ার্কশিটে B10 সেল থেকে B20 সেলের টোটাল বের করার সিনট্যাক্সটা লেখো। টোটাল মানে কি? সাম, মানে টোটাল যোগ করবে। দেখো এইটা আমরা প্র্যাকটিক্যালি প্রথমে করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছে? B10 থেকে B20। ওকে,
তো B10 মানে এই সেলটা বি, এই পাশে 10, এটা B10 থেকে B20। আচ্ছা আমরা কিছু ভ্যালু দিই, 1 2 5 6 9 8 6 7 6 9 4। তাহলে B থেকে B20 পর্যন্ত আমরা ভ্যালু দিয়েছি। এবার এইটাকে আমাকে কি করতে হবে, টোটাল করতে হবে। তাহলে দেখো আমি টোটালটা এই B21 সেলে করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম, করে ফর্মুলা বার fx এ লিখলাম ইকুয়াল টু সাম অফ B10 মানে এখান থেকে এত দূর ইকুয়াল টু সাম অফ B10 থেকে B20 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট হবে 61। ওকে, তাহলে এইটা আমরা এর অ্যান্সারটা আমরা দেখে নেব একবার। এর অ্যান্সারটা হচ্ছে সিনট্যাক্সটা কি হবে, ইকুয়াল টু সাম ব্র্যাকেটে সেল রেঞ্জ, যেমন এখানে লিখেছি ইকুয়াল টু সাম অফ B10 থেকে B20, B10 কোলন B20। ওকে ওকে, তো এরপরে লাস্টের অ্যান্সারটা কি আছে না, বর্তমান তারিখ ও সময় MS এক্সেলে কিভাবে দেখবে, তারিখ এবং সময়। ওকে, এইটা করার জন্য আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে এইটা ইকুয়াল টু নাও। যদি আমরা ইকুয়াল টু নাও লিখে দিই কোনো একটা সেলে, সাপোজ এখানে গেলাম ইকুয়াল টু নাও দিয়ে এন্টার দিই, তাহলে দেখো কি আসছে 2/4/2021 18:45। দেখো 18:45 মানে এখন কারেন্ট টাইমটা 18:45, যেটা আমার ল্যাপটপে সেট আছে। ওকে, আর 2/4/21 মানে এটা হচ্ছে ডেট। তাহলে ডেট আর টাইম এটা দেখার জন্য আমরা কি ফাংশন ইউজ করলাম, ইকুয়াল টু নাও। ওকে, আশা করি সবই বুঝতে পেরেছো। আর কমেন্ট করে জানাবে, এটা ভালো করে প্র্যাকটিস করবে এই ফাংশনটা, এই ফাংশনটা এই ফর্মুলাটা আর কি, এই ফর্মুলাটা ইফ দিয়ে কারণ এটা একটা থাকে, এটা শেখার খুব দরকার আছে, ভালো করে দেখবে। কন্ডিশনাল ফরম্যাটিং এটাও পরীক্ষায় থাকে, প্রায়ই থাকে। সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স, আর একটা মিক্সড সেল রেফারেন্স, যেখানে রিলেটিভ সেল রেফারেন্সও থাকবে এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স থাকবে, দুটোরই কম্বিনেশন, সেটাকে বলে মিক্সড সেল রেফারেন্স। এই সেল রেফারেন্সটা ভালো করে জানবে। কমেন্ট করে আমাকে জানিও। আশা করি বুঝতে পেরেছো। বাই।